gmsir.online আরও একবার আপনাকে স্বাগত। আমরা যে এসএলএসটি জিওগ্রাফির মক টেস্ট সিরিজ আরম্ভ করেছি এবং সেই সিরিজের যে সাবজেক্ট থেকে 30টি করে এমসিকিউ নিয়ে আলোচনা করা হচ্ছে, আজকে সেখানে আমরা আলোচনা করব ওশেনোগ্রাফি থেকে। ওশেনোগ্রাফির 30টি প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাও কিন্তু থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রশ্নোত্তরগুলি প্রয়োজনে খাতায় টুকে নিন। তো বন্ধু, চলে আসি আমরা প্রথম প্রশ্নে। ওশেনোগ্রাফি থেকে প্রথম প্রশ্ন রয়েছে, মহাদেশীয় অংশের শেষ সীমা হল উপকূল, মহীসোপান, মহীঢাল, মহীখাত। সঠিক উত্তরটি হবে মহাদেশীয় অংশের শেষ সীমা হল মহীঢাল। উত্তরের সাপেক্ষে কি ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা আমরা দেখে নেব এবার। উত্তরের সাপেক্ষে যুক্তি রয়েছে, মহাদেশীয় অংশের শেষ সীমা হল মহীঢাল। কোনো রাষ্ট্রের প্রশাসনিক সীমানা মহীসোপান পর্যন্ত বিস্তৃত। চলে আসি পরের প্রশ্নে, 2 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, সমুদ্র তলদেশের কত শতাংশ গভীর সমুদ্রের সমভূমির অন্তর্গত? বিকল্প রয়েছে 1.4 শতাংশ, 8.5 শতাংশ, 8.6 শতাংশ, 81.2 শতাংশ। সঠিক উত্তর হবে 81.2 শতাংশ। সমুদ্র তলদেশের 81.2 শতাংশ গভীর সমুদ্রের সমভূমির অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা চলে আসি উত্তরের সাপেক্ষে যে ব্যাখ্যা সেই ব্যাখ্যায়। সমুদ্র তলদেশের 1.4 শতাংশ অংশে গভীর সমুদ্রখাত, 8.5 শতাংশ অংশে মহীঢাল, 8.6 শতাংশ অংশে মহীসোপান এবং 81.2 শতাংশ অংশে গভীর সমুদ্রের সমভূমি বিকশিত হয়েছে। অর্থাৎ প্রশ্নের যে বিকল্প রয়েছে সেই বিকল্পগুলি কোনো না কোনো সমুদ্রের কোনো না কোনো অংশের শতাংশ। চলে আসি এবার পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে 3 নম্বর, সমুদ্র শৈলশিরা গঠিত হয় অভিসারী পাত সীমান্তে, প্রতিসারী পাত সীমান্তে, উভয় পাত সীমান্তে, ত্রিপাত সীমান্তে। সঠিক উত্তরটি হবে প্রতিসারী পাত সীমান্তে। সমুদ্র শৈলশিরা গঠিত হয় প্রতিসারী পাত সীমান্তে। উত্তরের সাপেক্ষে কি ব্যাখ্যা রয়েছে সেখানে আমরা চলে আসি। মূলত প্রতিসারী পাত সীমান্তে দুটি পাতের বিচ্ছেদের ফলে ভূগর্ভস্থ লাভা নির্গত হয়ে গঠিত হয় সামুদ্রিক শৈলশিরা। চলে আসি পরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন। নিম্নের কোন খাতটি প্রশান্ত মহাসাগরের খাত নয়? মারিয়ানা খাত, টোঙ্গা খাত, ফ্যাক্টোরিয়ান খাত, কিউরাইল খাত। সঠিক উত্তরটি হবে ফ্যাক্টোরিয়ান খাত। অর্থাৎ ফ্যাক্টোরিয়ান খাত প্রশান্ত মহাসাগরের খাত নয়। বাকি যে 3টি খাত রয়েছে, মারিয়ানা খাত, টোঙ্গা খাত এবং কিউরাইল খাত, এই 3টি খাত প্রশান্ত মহাসাগরীয় এক একটি খাত। চলে আসি উত্তরের সাপেক্ষে ব্যাখ্যায় রয়েছে, ফ্যাক্টোরিয়ান খাত দক্ষিণ মহাসাগর বা আন্টার্কটিকা মহাসাগরের গভীরতম অংশ। এর গভীরতা প্রায় 7,434 মিটার। ডিএসভি লিমিটিং ফ্যাক্টরের নামানুসারে এর নামকরণ করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, পলিনেশিয়ার অন্তর্গত বৃহত্তম দ্বীপটি হল লাইন দ্বীপ, মরিয়া দ্বীপ, তাহিতি দ্বীপ, কুক দ্বীপ। সঠিক উত্তরটি হবে তাহিতি দ্বীপ। পলিনেশিয়ার অন্তর্গত বৃহত্তম দ্বীপটি হল তাহিতি দ্বীপ। এবার উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেই যুক্তিতে চলে আসি। পলিনেশিয়ার অন্তর্গত বৃহত্তম দ্বীপটি হল তাহিতি দ্বীপ। এর আয়তন প্রায় 1043 বর্গ কিলোমিটার। এর সর্বাধিক উচ্চতা 2241 মিটার। লাইন দ্বীপের আয়তন 503.28 বর্গ কিমি। মরিয়া দ্বীপের আয়তন 134 বর্গ কিমি এবং এককভাবে কুক দ্বীপের আয়তন প্রায় 236.7 বর্গ কিমি। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুসারে নিম্নের কোন ক্রমটি সঠিক? বিকল্প রয়েছে এ মেন্ডেসিনো ফ্র্যাকচার জোন, মারি ফ্র্যাকচার জোন, মোলোকাই ফ্র্যাকচার জোন এবং ক্যালোরিনো ফ্র্যাকচার জোন। বি মেন্ডেসিনো ফ্র্যাকচার জোন, মোলোকাই ফ্র্যাকচার জোন, ক্যালোরিনো ফ্র্যাকচার জোন এবং মারি ফ্র্যাকচার জোন। সি মোলোকাই ফ্র্যাকচার জোন, ক্যালোরিয়ন ফ্র্যাকচার জোন, মেন্ডেসিয়ন ফ্র্যাকচার জোন এবং মারি ফ্র্যাকচার জোন। ডি ক্যালোরিয়ন ফ্র্যাকচার জোন,
মারি ফ্র্যাকচার জোন, মেন্ডোসিনো ফ্র্যাকচার জোন এবং মোলোকাই ফ্র্যাকচার জোন। সঠিক উত্তরটি হবে এ, মেন্ডোসিনো ফ্র্যাকচার জোন, মারি ফ্র্যাকচার জোন, মোলোকাই ফ্র্যাকচার জোন এবং ক্লেরিয়ন ফ্র্যাকচার জোন। উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেই যুক্তি এবার আমরা দেখে নিই। প্রশান্ত মহাসাগরের এই সংকীর্ণ খাত অংশগুলির উত্তর দক্ষিণে অবস্থান হলো এরূপ: মেন্ডোসিনো ফ্র্যাকচার জোন 40 ডিগ্রি উত্তর, মারি ফ্র্যাকচার জোন 30 ডিগ্রি উত্তর, মোলোকাই ফ্র্যাকচার জোন 25 ডিগ্রি উত্তর এবং ক্লেরিনো ফ্র্যাকচার জোন 20 ডিগ্রি উত্তর। চলে আসি পরের প্রশ্নে। উত্তর থেকে দক্ষিণে অবস্থান হিসেবে নিম্নের কোন ক্রমটি ঠিক? বিকল্প রয়েছে গিবস ফ্র্যাকচার জোন, ওশেনোগ্রাফিক ফ্র্যাকচার জোন, কানে ফ্র্যাকচার জোন এবং আটলান্টিক ফ্র্যাকচার জোন। বি, গিবস ফ্র্যাকচার জোন, ওশেনোগ্রাফিক ফ্র্যাকচার জোন, আটলান্টিক ফ্র্যাকচার জোন এবং কানে ফ্র্যাকচার জোন। সি, ওশেনোগ্রাফিক ফ্র্যাকচার জোন, কানে ফ্র্যাকচার জোন, গিবস ফ্র্যাকচার জোন এবং আটলান্টিক ফ্র্যাকচার জোন। ডি, কানে ফ্র্যাকচার জোন, গিবস ফ্র্যাকচার জোন, ওশেনোগ্রাফিক ফ্র্যাকচার জোন এবং আটলান্টিক ফ্র্যাকচার জোন। সঠিক উত্তরটি হবে বি, গিবস ফ্র্যাকচার জোন, ওশেনোগ্রাফিক ফ্র্যাকচার জোন, আটলান্টিক ফ্র্যাকচার জোন এবং কানে ফ্র্যাকচার জোন। উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেটি এবার দেখে নেওয়া যাক। আটলান্টিক মহাসাগরের এই সংকীর্ণ খাত অংশগুলির উত্তর দক্ষিণে অবস্থান হলো এরূপ: গিবস ফ্র্যাকচার জোন 40 ডিগ্রি উত্তর, ওশেনোগ্রাফিক ফ্র্যাকচার জোন 32 ডিগ্রি উত্তর, আটলান্টিক ফ্র্যাকচার জোন 30 ডিগ্রি উত্তর এবং কানে ফ্র্যাকচার জোন 25 ডিগ্রি উত্তর। অর্থাৎ গিবস, এরপর ওশেনোগ্রাফিক, এরপর আটলান্টিক এবং কানে দক্ষিণ থেকে উত্তরে ক্রমশ চলে আসছে। পরবর্তী প্রশ্ন রয়েছে গ্রিনল্যান্ড মহিষোপনের দক্ষিণে এবং নিউ ফাউন্ডল্যান্ড শৈলশিরার উত্তরে নিম্নের কোন অববাহিকাটি অবস্থিত? স্প্যানিশ বেসিন, গুইনা বেসিন, কেপ ভার্দে বেসিন, ল্যাব্রাডর বেসিন। গ্রিনল্যান্ড মহিষোপনের দক্ষিণে এবং নিউ ফাউন্ডল্যান্ডের শৈলশিরার উত্তরে নিম্নের কোন অববাহিকাটি অবস্থিত? সঠিক উত্তর হবে ল্যাব্রাডর অববাহিকা বা ল্যাব্রাডর বেসিন। উত্তরের সাপেক্ষে যে যুক্তি সেই যুক্তি আমরা দেখিনি কি রয়েছে। উত্তরের সাপেক্ষে যুক্তি হিসেবে রয়েছে স্প্যানিশ বেসিন মধ্য আটলান্টিক শৈলশিরা এবং ইবেরিয়ান উপদ্বীপের মাঝে অবস্থিত। গুইনা বেসিন গুইনা শৈলশিরা এবং সিয়েরা লিওন উচ্চভূমির মাঝে অবস্থিত এবং কেপ ভার্দে বেসিন মধ্য আটলান্টিক শৈলশিরা এবং আফ্রিকা উপকূলের মধ্যবর্তী স্থানে অবস্থিত। বন্ধুগণ, আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দিতে থাকব। আর অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন। চলে আসি পরবর্তী যে সেই প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান ওশেন গার্বেজ প্যাচ আবিষ্কার হয় 1985 সালে, 1997 সালে, 2010 সালে, 2019 সালে। সঠিক উত্তরটি হবে 2010 সালে। ইন্ডিয়ান ওশেন গার্বেজ প্যাচ আবিষ্কার হয় 2010 সালে। উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে সেই যুক্তি আমরা দেখে নিই। উত্তরের সাপেক্ষে যুক্তি রয়েছে 1985 সালে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ সম্বন্ধে অনুমান করা হয় এবং 1997 সালে চার্লস জে মোরে দ্বারা আবিষ্কার হয়। 2010 সালে ইন্ডিয়ান ওশেন গার্বেজ প্যাচ এবং নর্থ আটলান্টিক গার্বেজ প্যাচ আবিষ্কার হয়। 2019 সালে অ্যান্টার্কটিকা মহাসাগরের গভীরতম অংশ ফ্যাক্টোরিয়ান খাত আবিষ্কার হয়। অর্থাৎ যে সালগুলি বিকল্প হিসেবে দেওয়া রয়েছে সেই সালগুলির সংশ্লিষ্ট যে তথ্য সেই তথ্য আমরা উত্তরের সাপেক্ষে যুক্তিতে পেয়ে যাচ্ছি। চলে আসি পরবর্তী যে সেই প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে উচ্চ অক্ষাংশে সামুদ্রিক পৃষ্ঠতলের জলের উষ্ণতার দৈনিক উষ্ণতার প্রসার কত? উচ্চ অক্ষাংশে সামুদ্রিক পৃষ্ঠতলের যে জল সেই জলের উষ্ণতার দৈনিক উষ্ণতা প্রসার কত? বিকল্প রয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক উত্তরটি হবে 0.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা দেখে নেব উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে। এখানে যুক্তি রয়েছে উচ্চ অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতার সর্বাধিক ও সর্বনিম্ন উষ্ণতা রেকর্ড করা হয় যথাক্রমে 2 PM এবং 5 AM সময়, অর্থাৎ দুপুর 2টো এবং
সকাল 5টার সময়ে। ওই দুই সময়ের মধ্যবর্তী উষ্ণতার পার্থক্য হয় 0.3 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে আসি পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। প্রতি কিলোগ্রাম সামুদ্রিক জলে কোন লবণ আয়ন সর্বাধিক পরিমাণে থাকে? প্রতি কিলোগ্রাম সামুদ্রিক জলে কোন লবণ আয়ন সর্বাধিক পরিমাণে থাকে? এ সোডিয়াম, বি ক্লোরাইড, সি ম্যাগনেসিয়াম, ডি সালফেট। সঠিক উত্তরটি হবে বি ক্লোরাইড। প্রতি কিলোগ্রাম সামুদ্রিক জলে লবণ আয়ন হিসাবে সর্বাধিক পরিমাণে থাকে ক্লোরাইড। এবার উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেই যুক্তি আমরা দেখে নিই। প্রতি কিলোগ্রাম সামুদ্রিক জলে সোডিয়ামের পরিমাণ থাকে 10.556 গ্রাম, ক্লোরাইডের পরিমাণ থাকে 18.980 গ্রাম, ম্যাগনেসিয়ামের পরিমাণ থাকে 1.276 গ্রাম এবং সালফেটের পরিমাণ থাকে 2.649 গ্রাম। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্র জলের ঘনত্ব হয় 1.0281 গ্রাম পার ঘনসেমি, 1.0272 গ্রাম পার ঘনসেমি, 1.0248 গ্রাম পার ঘনসেমি এবং 1.0234 গ্রাম পার ঘনসেমি। সঠিক উত্তরটি হবে বিকল্প এ 1.0281 গ্রাম পার ঘনসেমি। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্র জলের ঘনত্ব হয় 1.0281 গ্রাম প্রতি ঘনসেমিতে। চলে আসি উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেই যুক্তি রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্র জলের ঘনত্ব হয় 1.0281 গ্রাম প্রতি ঘনসেমিতে এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.0272 গ্রাম পার ঘনসেমি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.0248 গ্রাম পার ঘনসেমি এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.0234 গ্রাম পার ঘনসেমি। 3.98 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব হয় সর্বাধিক, যার মান হলো 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। এখানে যে সমস্ত বিকল্পগুলি দেওয়া রয়েছে সেই বিকল্পগুলি কিন্তু কোনো না কোনো উষ্ণতাতে সঠিক। অর্থাৎ শুধুমাত্র যে 0 ডিগ্রি থেকে প্রশ্ন হতে পারে এমন নয়, 10 ডিগ্রি থেকে, 20 ডিগ্রি থেকে, 25 ডিগ্রি থেকে এবং 3.98 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতেই পারে। অর্থাৎ এমসিকিউ প্রশ্নের একটি অন্যতম মূল বৈশিষ্ট্য হলো প্রতিটি উত্তরেই যে বিকল্প দেওয়া রয়েছে সেই বিকল্পগুলি কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সঠিক হতে পারে। যাই হোক, চলে আসি পরবর্তী যে প্রশ্ন সেই পরবর্তী প্রশ্ন রয়েছে, হিমপ্রাচীর সৃষ্টি হয়েছে বেঙ্গুয়ালা স্রোত ও জাপান স্রোতের পাশাপাশি প্রবাহের ফলে, ল্যাব্রাডোর স্রোত ও উপসাগরীয় স্রোতের পাশাপাশি প্রবাহের ফলে, কিউরাইল স্রোত ও ল্যাব্রাডোর স্রোতের পাশাপাশি প্রবাহের ফলে, ইমিরাতে ও ফকল্যান্ড স্রোতের পাশাপাশি প্রবাহের ফলে। সঠিক উত্তরটি হবে ল্যাব্রাডোর স্রোত ও উপসাগরীয় স্রোতের পাশাপাশি প্রবাহের ফলে হিমপ্রাচীর সৃষ্টি হয়েছে। এখানে উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে দেখে নেওয়া যাক। উত্তরের সাপেক্ষে যুক্তিতে বলা হয়েছে, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সীমান্তে অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরের সুমেরু অঞ্চল থেকে আগত ল্যাব্রাডোর স্রোতের শীতল ও গাঢ় সবুজ রঙের জলের পাশ দিয়ে বিপরীত দিকে প্রবাহিত উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় নীল জলের সীমারেখা স্পষ্ট দেখা যায়। এই সীমারেখাকে বলা হয় হিম প্রাচীর। অর্থাৎ ল্যাব্রাডোর স্রোত এবং উপসাগরীয় স্রোতের মধ্যবর্তী স্থানে কিন্তু হিম প্রাচীর গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, জোয়ার ভাটা সংক্রান্ত তত্ত্বগুলির সময় সংক্রান্ত কোন বিন্যাসটি সঠিক? জোয়ার ভাটা সংক্রান্ত তত্ত্বগুলির যে সময় রয়েছে, যে সময়ে এগুলি প্রকাশিত হয় সেই সময়ের বিন্যাস অনুযায়ী সঠিক ক্রমটি চিহ্নিত করতে হবে। বিকল্প কি রয়েছে? এ প্রগ্রেসিভ ওয়েভ থিওরি অফ হুয়েল, ইকুইলিব্রিয়াম থিওরি অফ নিউটন, ক্যানাল থিওরি অফ এইরি এবং ডাইনামিক্যাল থিওরি অফ ল্যাপ্লাস। বি রয়েছে ক্যানাল থিওরি অফ এইরি, প্রগ্রেসিভ ওয়েভ থিওরি অফ হুয়েল, ইকুইলিব্রিয়াম থিওরি অফ নিউটন এবং ডাইনামিক্যাল থিওরি অফ ল্যাপ্লাস। সি রয়েছে ইকুইলিব্রিয়াম থিওরি অফ নিউটন, ডাইনামিক্যাল থিওরি অফ ল্যাপ্লাস, ক্যানাল থিওরি অফ এইরি এবং প্রগ্রেসিভ ওয়েভ থিওরি অফ হুয়েল। ডি রয়েছে ইকুইলিব্রিয়াম থিওরি অফ নিউটন, ডাইনামিক্যাল থিওরি অফ ল্যাপ্লাস, প্রগ্রেসিভ ওয়েভ থিওরি অফ হুয়েল এবং ক্যানাল থিওরি অফ
এরি। সঠিক উত্তরটি হবে সি, বিকল্প সি সঠিক উত্তর। ইকুইলিব্রিয়াম থিওরি অফ নিউটন, ডাইনামিক্যাল থিওরি অফ ল্যাপ্লাস, ক্যানাল থিওরি অফ এরি এবং প্রগ্রেসিভ ওয়েভ থিওরি অফ ওয়েল, এটি জোয়ার ভাটা সংক্রান্ত তত্ত্বগুলির সময় সংক্রান্ত সঠিক বিন্যাস। এবার চলে আসি আমরা উত্তরের সাপেক্ষে যে যুক্তি, সেই যুক্তিতে কি রয়েছে, জোয়ার ভাটা সংক্রান্ত তত্ত্বগুলির সময় সংক্রান্ত বিন্যাসটি নিম্নরূপ। বন্ধনীতে সাল উল্লেখ করে দেওয়া হলো। ইকুইলিব্রিয়াম থিওরি অফ নিউটন 1687 সালে, ডাইনামিক্যাল থিওরি অফ ল্যাপ্লাস 1755 সাল, প্রগ্রেসিভ ওয়েভ থিওরি অফ ওয়েল 1833 এবং ক্যানাল থিওরি অফ এরি 1842। পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে আমরা চলে আসি। নিম্নের তথ্যগুলোর সত্যতা বিচার করুন। 1. পেরিগি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 3,56,000 কিমি। পেরিগি জোয়ার সাধারণ জোয়ারের থেকে 12 থেকে 20% অধিক উচ্চতা সম্পন্ন। এফোগি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 4,07,000 কিমি। এফোগি জোয়ার সাধারণ জোয়ারের থেকে 20% কম উচ্চতা সম্পন্ন হয়। বিকল্প রয়েছে এ 1 সঠিক এবং 2, 3 ও 4 ভুল, বি 2 সঠিক, 1, 3 ও 4 ভুল, সি 3 ও 4 সঠিক এবং 1 ও 2 ভুল, ডি সমস্ত তথ্য সঠিক। সঠিক উত্তরটি হবে সমস্ত তথ্যই কিন্তু এখানকার সঠিক। অর্থাৎ পেরিগি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 3,56,000 কিমি। পেরিগি জোয়ার সাধারণ জোয়ারের থেকে 15 থেকে 20% অধিক উচ্চতা সম্পন্ন। এফোগি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 4,07,000 কিলোমিটার এবং এফোগি জোয়ার সাধারণ জোয়ার থেকে 20% কম উচ্চতা সম্পন্ন। উত্তরের সাপেক্ষে যুক্তি থাকবে এখানের সমস্ত তথ্যই সঠিক। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, নিম্নের কোন স্রোতটি পুরুষীয় প্রণালীর অন্তর্গত নয়? পুরুষীয় প্রণালীর অন্তর্গত নয় নিম্নের কোন স্রোতটি? উত্তর প্রশান্ত ড্রিফট, সুসীমা স্রোত, পেরু স্রোত, কুরেশীয় প্রতিস্রোত। সঠিক উত্তরটি হবে পেরু স্রোত কুরেশীয় প্রণালীর অন্তর্গত নয়। বাকি যে 3টি স্রোত রয়েছে সেগুলো কিন্তু কুরেশীয় প্রণালীর অন্তর্গত। উত্তর প্রশান্ত ড্রিফট, সুসীমা স্রোত এবং কুরেশীয় প্রতিস্রোত। উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে? শীতল প্রকৃতির পেরু স্রোত কুরেশীয় প্রণালীর অন্তর্গত নয়। স্রোতটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব অংশে দক্ষিণ আমেরিকার পেরু উপকূল বরাবর প্রবাহিত হয়। অর্থাৎ পেরু স্রোতটি দক্ষিণ আমেরিকার পেরু উপকূল বরাবর প্রবাহিত একটি স্বতন্ত্র স্রোত। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা 17 নম্বর প্রশ্ন। সাবট্রপিক্যাল সাউথ প্যাসিফিক গায়র সৃষ্টিতে নিম্নের কোন স্রোতের ভূমিকা নেই? এ ক্যালিফোর্নিয়া স্রোত, বি দক্ষিণ নিরক্ষীয় স্রোত, সি পশ্চিমা বায়ু অনুবাহ এবং ডি পেরু স্রোত। সঠিক উত্তরটি হবে ক্যালিফোর্নিয়া স্রোত। সাবট্রপিক্যাল সাউথ প্যাসিফিক গায়র সৃষ্টিতে ক্যালিফোর্নিয়া স্রোতের কোনো ভূমিকা নেই। দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং পশ্চিমা বায়ু অনুবাহ ও পেরু স্রোত এদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উত্তরের সাপেক্ষে যুক্তি, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়। অর্থাৎ ইহা উত্তর প্রশান্ত মহাসাগরের একটি স্রোত এবং সাবট্রপিক্যাল নর্থ প্যাসিফিক গায়র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে উত্তরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, পশ্চিমে পূর্ব অস্ট্রেলিয়া স্রোত, দক্ষিণে পশ্চিমা বায়ু অনুবাহ এবং পূর্বে পেরু ও এল নিনো স্রোতের মধ্যবর্তী স্থানে সাবট্রপিক্যাল সাউথ প্যাসিফিক গায়র সৃষ্টি হয়। অর্থাৎ উত্তর প্রশান্ত মহাসাগরের যে ক্যালিফোর্নিয়া স্রোত সেটি সাবট্রপিক্যাল নর্থ প্যাসিফিক গায়র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অন্যান্য যে 3টি রয়েছে সেগুলি সাবট্রপিক্যাল সাউথ প্যাসিফিক গায়র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন। নিম্নের কোন স্রোতটি শীতল প্রকৃতির নয়? পেরু স্রোত, ওয়েসীয় স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত এবং সুসীমা স্রোত। সঠিক উত্তরটি হবে সুসীমা স্রোত। সুসীমা স্রোত শীতল প্রকৃতির নয়। বাকি 3টি যে স্রোত রয়েছে সেগুলো শীতল প্রকৃতির। চলে আসি উত্তরের সমর্থনে যে যুক্তি, জাপান সাগরে জাপানের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত সুসীমা স্রোত উষ্ণ প্রকৃতির। বাকি 3টি স্রোত হলো শীতল প্রকৃতির। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। নিম্নের কোন স্রোতটি পশ্চিম আটলান্টিক মহাসাগরের স্রোত নয়? এ ক্যানারি স্রোত, বি ফকল্যান্ড স্রোত, সি ব্রাজিল স্রোত এবং ডি ফ্লোরিডা স্রোত। সঠিক উত্তরটি হবে ক্যানারি স্রোত। ক্যানারি স্রোতটি পশ্চিম আটলান্টিক মহাসাগরের স্রোত নয়। বাকি যে 3টি স্রোত রয়েছে সেগুলি কিন্তু পশ্চিম আটলান্টিক মহাসাগরের একটি স্রোত। অর্থাৎ ফকল্যান্ড স্রোত, ব্রাজিল স্রোত, ফ্লোরিডা স্রোত এগুলি পশ্চিম আটলান্টিক মহাসাগরের স্রোত। উত্তরের সাপেক্ষে ব্যাখ্যা,
ব্যাখ্যায় বলা হয়েছে ক্যানারি স্রোত উত্তর আটলান্টিকের পূর্বভাগে আফ্রিকার উত্তর অংশের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়। ফকল্যান্ড স্রোত দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগের পূর্ব উপকূল বরাবর, ব্রাজিল স্রোত ব্রাজিল উপকূল বরাবর এবং ফ্লোরিডা স্রোত ফ্লোরিডা অংশে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, নিম্নের কোন স্রোতটি উত্তরমুখী নয়? ফকল্যান্ড স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, ক্যানারি স্রোত, উত্তর আটলান্টিক ড্রিফট, এদের মধ্যে কোনটি উত্তরমুখী নয়? সঠিক উত্তরটি হবে ক্যানারি স্রোত উত্তরমুখী নয়। উত্তরের সাপেক্ষে যে যুক্তি, সেই যুক্তিতে আমরা চলে আসি। ক্যানারি স্রোত উত্তর আটলান্টিকের পূর্বভাগে আফ্রিকার উত্তর অংশের পশ্চিম উপকূল বরাবর উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, অর্থাৎ ক্যানারি স্রোত হলো দক্ষিণ অভিমুখী একটি স্রোত। পরবর্তী প্রশ্ন 21 নম্বর, ভারত মহাসাগরীয় নিম্নের কোন স্রোতটি শীতল প্রকৃতির? দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত, লিউইন স্রোত, অস্ট্রেলিয়ার স্রোত, মাদাগাস্কার স্রোত। ভারত মহাসাগরের এই 4টি স্রোতের মধ্যে কোনটি শীতল প্রকৃতির স্রোত? সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া স্রোত। ভারত মহাসাগরীয় স্রোতের মধ্যে অস্ট্রেলিয়া স্রোত হলো একটি শীতল প্রকৃতির স্রোত। উত্তরের সাপেক্ষে যে যুক্তি, সেই যুক্তি কি রয়েছে? অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত অস্ট্রেলিয়া স্রোত শীতল প্রকৃতির, অন্য স্রোতগুলি হলো উষ্ণ প্রকৃতির। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। নিম্নের কোন তথ্যটি সম্পূর্ণ ভুল? বিকল্প রয়েছে ডায়াটম কর্দমে 3% থেকে 30% চুন থাকে, টেরাপোড কর্দমে 0% চুন থাকে, গ্লোবিজারিনা কর্দমে 30% চুন থাকে এবং রেডিওলেরিয়ান কর্দমে 5 থেকে 20% চুন থাকে। যে তথ্যটি সম্পূর্ণ ভুল সেটি হলো টেরাপোড কর্দমে 0% চুন থাকে। এবার আমরা চলে আসি উত্তরের সাপেক্ষে যে যুক্তি, সেই যুক্তিতে। চুন জাতীয় সিন্ধুকর্দের একটি প্রধান তরল কর্দম হলো টেরাপোড। টেরাপোড নামক শামুক জাতীয় ভাসমান সামুদ্রিক জীব দেহাবশেষ থেকে এরূপ কর্দমের সৃষ্টি হয়। 35টি প্রজাতির টেরাপোড এবং 32টি প্রজাতির হেটেরোপোড থেকে এরূপ কর্দম সৃষ্টি হয়ে থাকে। টেরাপোড কর্দমে চুনের পরিমাণ 80%। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা 23 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীরের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদের আধার হলো: এ, প্লিস্টোসিন হিমযুগে সমুদ্রতলের বারংবার পরিবর্তন তথা স্থলভাগের স্থিরতা, বি, স্থলভাগের উচ্চতার পরিবর্তন, সি, উভয় বিষয়ই, ডি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে স্থলভাগের উচ্চতার পরিবর্তন। প্রবাল প্রাচীরের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন যে মতবাদগুলি দেওয়া হয়েছে তাদের মূল আধার হলো স্থলভাগের উচ্চতার পরিবর্তন। উত্তরের সাপেক্ষে ব্যাখ্যায় কি বলা হয়েছে? প্রবাল প্রাচীরের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ রয়েছে এবং প্রতিটি সিদ্ধান্তেই দুটি তথ্যের আধারে বিষয়ের স্পষ্টীকরণ করা হয়েছে। 1, প্লিস্টোসিন হিমযুগে সমুদ্রতলে বারংবার পরিবর্তন তথা স্থলভাগের স্থিরতা এবং স্থলভাগের উচ্চতার পরিবর্তন। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, সে পরবর্তী প্রশ্ন রয়েছে 24, চুন সমৃদ্ধ প্রবাল বিলুপ্ত হয় আজ থেকে প্রায় এ, 542 মিলিয়ন বছর আগে, 450 মিলিয়ন বছর আগে, 250 মিলিয়ন বছর আগে এবং 100 মিলিয়ন বছর আগে। সঠিক উত্তরটি হবে 250 মিলিয়ন বছর আগে। চুন সমৃদ্ধ প্রবাল বিলুপ্ত হয় আজ থেকে প্রায় 250 মিলিয়ন বছর পূর্বে। উত্তরের সাপেক্ষে যে যুক্তি, সেই যুক্তিতে আমরা চলে আসি। 542 মিলিয়ন বছর আগে থেকে অর্ডিভিশিয়ান পিরিয়ড পর্যন্ত প্রবাল জীবাশ্মের উপস্থিতি স্বল্প। এর 100 মিলিয়ন বছর পর প্রবাল বিস্তার লাভ করতে থাকে। অর্ডিভিশিয়ান ও সিলুরিয়ান পিরিয়ড সময়কালে চুন সমৃদ্ধ প্রবাল বিকশিত হয় এবং সিলুরিয়ানের মাঝামাঝি এদের অস্তিত্ব বিলোপের সূচনা হয় এবং 250 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়। কুঞ্চিত বা হর্ন প্রবাল সিলুরিয়ানের মাঝামাঝি বিস্তার লাভ করে এবং ট্রায়াসিক এর প্রারম্ভে বিলুপ্ত হয়ে যায়। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, সে প্রশ্ন রয়েছে বাসস্থানের ভিত্তিতে সামুদ্রিক জীবকে কয় ভাগে ভাগ করা যায়? এ, 2 ভাগে, বি, 3 ভাগে, সি, 4 ভাগে এবং ডি, 5 ভাগে। সঠিক উত্তরটি হবে বি, 3 ভাগে। প্রশ্নের যে যুক্তি, সেই যুক্তিতে চলে আসি। যুক্তি রয়েছে বাসস্থানের ভিত্তিতে সামুদ্রিক জীবকে প্রধান 3 ভাগে ভাগ করা যায়, যথা প্ল্যাঙ্কটন, নেকটনস এবং বেন্থস।
পরবর্তী প্রশ্নে 26 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের ভুল তথ্যটি চিহ্নিত করুন। এ, বৃহৎ মৎস্যক্ষেত্র রূপে সামুদ্রিক সমুদ্রকে 3টি প্রধান ও 13টি উপ অঞ্চলে ভাগ করা হয়েছে। বি, প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রকে 12টি উপ অঞ্চলে ভাগ করা হয়েছে। আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্রকে 6টি উপ অঞ্চলে ভাগ করা হয়েছে। এবং ডি রয়েছে, ভারতীয় মহাসাগরীয় মৎস্যক্ষেত্রকে 2টি উপ অঞ্চলে ভাগ করা হয়েছে। নিম্নের যে তথ্যটি ভুল সেটি হলো প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রকে 12টি উপ অঞ্চলে ভাগ করা হয়েছে। বাকি যে বিকল্পগুলি রয়েছে সেগুলি কিন্তু সঠিক। উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেই যুক্তিতে আমরা চলে আসি। যুক্তি রয়েছে এখানে, প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রকে 5টি উপ অঞ্চলে ভাগ করা হয়েছে, যথা উত্তর প্রশান্ত অঞ্চল, পশ্চিম মধ্য প্রশান্ত অঞ্চল, পূর্ব মধ্য প্রশান্ত অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম প্রশান্ত অঞ্চল ও দক্ষিণ পূর্ব বা পেরু উপকূলীয় প্রশান্ত অঞ্চল। চলে আসি পরবর্তী প্রশ্ন, 27 নম্বর যে প্রশ্ন রয়েছে, ইন্টারন্যাশনাল কমিশন অন হুইলিং এর সদর দপ্তর অবস্থিত। জাপানের নাগাসাকিতে, চীনের সাংহাইতে, যুক্তরাজ্যের ইম্পিংটনে এবং আইসল্যান্ডের আকুরেইরিতে। সঠিক উত্তরটি হবে যুক্তরাজ্যের ইম্পিংটনে। উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেই যুক্তিতে আমরা চলে আসি। এখানে যুক্তি রয়েছে, 1946 সালে 2রা ডিসেম্বর সামুদ্রিক তিমির রক্ষণাবেক্ষণ ও তিমি শিল্পের প্রসারের জন্য যুক্তরাজ্যে ইন্টারন্যাশনাল কমিশন অফ হুইলিং নামক সংস্থাটি আত্মপ্রকাশ করেন। এর সদর দপ্তর যুক্তরাজ্যের ইম্পিংটনে অবস্থিত। বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা হলো 88টি দেশ। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে 28 নম্বর প্রশ্ন, সামুদ্রিক ছত্রাক বা এলগি সর্বমোট কয় ভাগে বিভক্ত? এ 2 ভাগে, বি 3 ভাগে, সি 5 ভাগে, ডি 7 ভাগে। সঠিক উত্তরটি হবে 7 ভাগে। সামুদ্রিক ছত্রাক সর্বমোট 7টি ভাগে বিভক্ত। উত্তরের সাপেক্ষে যে যুক্তি সেই যুক্তিতে আমরা চলে আসি। সামুদ্রিক ছত্রাককে 2টি প্রধান গ্রুপে সর্বমোট 7 ভাগে ভাগ করা যায়, যথা ম্যাক্রোস্কোপিক বা লার্জ অ্যালগি, ইহা 3 ভাগে বিভক্ত, যথা ব্রাউন অ্যালগি, গ্রিন অ্যালগি এবং রেড অ্যালগি। বি রয়েছে মাইক্রোস্কোপিক বা টিনি অ্যালগি, ইহা 2 ভাগে বিভক্ত, যথা গোল্ডেন অ্যালগি, ইহা 2টি উপবিভাগে আবার বিভক্ত, ডায়াটম এবং কোকোলিথোফোর্স এবং ডাইনোফ্ল্যাগেলেটস ইত্যাদি। চলে আসি পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দ্বীপ বা দ্বীপপুঞ্জ অবস্থানিকভাবে পৃথক? আলেকজান্ডার দ্বীপ, রুজভেল্ট দ্বীপ, এলেসমার দ্বীপ এবং বার্মিং দ্বীপ। সঠিক উত্তরটি হবে এলেসমার দ্বীপ। উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে তা আমরা দেখে নিই। এখানে যুক্তি হিসাবে বলা হয়েছে, কুমেরু মহাসাগরের কয়েকটি প্রধান দ্বীপ হলো আলেকজান্ডার দ্বীপ, রুজভেল্ট দ্বীপ, বার্মিং দ্বীপ, বেলেনি দ্বীপ, স্কট দ্বীপ এবং নীল দ্বীপ ইত্যাদি। এই মহাসাগরের প্রধান ও বৃহত্তম দ্বীপ হলো আলেকজান্ডার দ্বীপ, যার আয়তন প্রায় 49,070 বর্গ কিমি। এলেসমারে দ্বীপটি আর্কটিক আর্কিওপেলাগো শৃঙ্খলের অন্তর্গত 3টি দ্বীপের একটি দ্বীপ। পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বাপেক্ষা প্রশস্ত মহীসোপান নিম্নের কোন মহাসাগরে অবস্থিত? বন্ধুরা, আমরা এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট সিরিজের প্রত্যেকটি সাবজেক্টের যে 30টি করে মক টেস্ট আলোচনা হচ্ছে, সেই আলোচনার আজকের বায়োজিওগ্রাফি, আজকের ওশানোগ্রাফি থেকে যে আলোচনা ছিল তার প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আরও একবার মনে করে দিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ প্রথমবার কোনো ভিডিও দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এখানে উপস্থাপন করতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তাছাড়া বুঝবো কীভাবে যে আপনার ভিডিওটি ভালো লেগেছে বা আলোচনাটি ভালো লেগেছে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওগুলি ছড়িয়ে দিন। প্রশ্ন রয়েছে, বিশ্বের সর্বাপেক্ষা প্রশস্ত মহীসোপান নিম্নের কোন মহাসাগরে অবস্থিত? বিকল্প রয়েছে প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে এবং ডি রয়েছে সুমেরু মহাসাগরে। সঠিক উত্তরটি হবে সুমেরু মহাসাগরে। বিশ্বের সর্বাপেক্ষা প্রশস্ত মহীসোপান সুমেরু মহাসাগরে অবস্থিত। উত্তরের সাপেক্ষে যে যুক্তি সেই যুক্তিতে আমরা চলে আসি। যুক্তি রয়েছে,
বিশ্বের সর্বাপেক্ষা প্রশস্ত মহীসোপান সুমেরু মহাসাগরের এশিয়া ও ইউরোপ সংলগ্ন মহীসোপান নিয়ে গঠিত। সাইবেরিয়া ও রাশিয়া উপকূলে এর বিস্তার প্রায় 1210 কিলোমিটার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। জয় হিন্দ।